নিতু আসিফ নিতুদের মায়ের বাসায় এসেছে। নিতু মায়ের বাসায় ঢুকেই মাকে ডাকতে শুরু করলো। মা, মা, তুমি কোথায়? তোমাকে নিতে এসেছি। তুমি আমার সাথে চলো আমার বাসায়। এই বাসায় আর একা একা তোমাকে থাকতে হবে না, আমাদের সাথে থাকবে। জাহানারা বেগম ড্রয়িং রুমে বসেছিল। নিতু তার মায়ের কাছে এসে সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছিল। নিতুর মা ভ্রু কুচকে নিতুর দিকে তাকাতেই নিতু বলে উঠল, মা, তুমি থাকার চিন্তা করো না, তোমার থাকা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে? দুজন বুড়ো মানুষকে কিভাবে তুই যত্ন করবি? আরে মা, দুজন কেন হতে যাবে? আমার শাশুড়ি তো আমাদের সাথে থাকবে না, টেনশন নেই। হ্যাঁ, বুঝলাম না, কি বোঝাতে চাচ্ছিস? মানে আমার শাশুড়িকে আগামীকালই তো আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। নিতুর মা বেশ অবাক হলেন এবং বললেন, কেন রে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আর বলো না মা, মহিলার যন্ত্রণা সহ্য হয় না। কি এক ডায়াবেটিক্স আর প্যারালাইসিসের রোগী আমার জীবনটাই নষ্ট করে দিল। সকালে তাকে নিয়ে হাঁটতে বের হওয়া লাগে তোমার জামাইয়ের, একা তো যেতে পারে না কোথাও। আমাকে ভোরে উঠে তার জন্য রুটি বানাতে হয়, রাতে আবার ভাত চলবে না, এদিকে ইনসুলিনটাও দিতে হয় আমাকে। তাহলে বলো, আর কত সইব এসব? আমি বাবা আগেই তোমার জামাইকে বলে দিয়েছি, এসব উটকো ঝামেলা আমি প্রতিদিন সামলাতে পারবো না। সেও আমার সাথে একমত। কি বলো আসিফ? নিতু তার স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন করল। জাহানারা বলল, উটকো ঝামেলা? হ্যাঁ মা, নিতু ঠিকই বলেছে। আমার নিজের কাছেই আমার মাকে বিরক্ত লাগে। নিতুর কথা আর কি বলবো, সব রোগ সে একাই নিয়ে বসে আছে। এই খায় তো ভুলে যায়, আবার খেতে চায়। কি একটা পরিস্থিতি বলুন। সারাদিন অফিস করে এসে নাকি তার সঙ্গে বসে বসে গল্প করতে হবে। কে পারবে কথার পেঁচাল বলেন তো? বসতে না চাইলেও কখনো ক্লান্ত দেহ নিয়ে বসলেও সেই এক কথা, তিনি আর বাবা আমার জন্য এই করেছেন ওই করেছেন, আর যদি বাবা বেঁচে থাকতো এই হতো সেই হতো, যেন ওনারাই পৃথিবীতে একমাত্র বাবা মা হয়েছেন। আমি আর কি এসব মানি বলুন? বাবা বেঁচে নেই ভালোই হয়েছে, একজন বুড়োর ঝামেলায় বাঁচি না, আবার আরেকজন। নিতু আবারও বলে উঠল, আরো জানো কি মা, মাছ রান্না করলে তাকেই মাছের মাথা দিতে হবে, কারণ সারা জীবন নাকি স্বামীকে খাইয়ে এসেছে, এখন তার খাওয়ার অধিকার। এদিকে দিলে আবার সেটা বেছেও খেতে পারবে না, আমাদেরকে বেছে দিতে হবে। তখন মনে এত জেদ হয় যে ভাবি গলায় কাটা আটকেই যদি মরে যেত তবেই শান্তি পেতাম। মেয়ে ও মেয়ের জামাইয়ের কথাগুলো শুনে নিতুর মা একেবারেই হতবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। খানিক পর বড় একটি নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে আছেন তিনি। ঠিক তখনই আসিফ প্রশ্ন করল, কি হলো মা, যাবেন না? আমি তো আপনার ছেলের মতোই নাকি? বিশ্বাস করুন, আপনার কোনো কষ্ট হবে না, আপনার সকল যত্ন আত্মে আমরা করব। ওষুধপত্র, খাবার দাবার, কোনো কিছুর অভাব হবে না। এখন তো আমার মাও থাকবে না যে তার জন্য এক্সট্রা খরচ করতে হবে। নিতুর মা একটু হেসে উত্তর দিল, হ্যাঁ, তুমি আমার ছেলের মতোই, তোমার কাছে যেতে আমার বাধা কোথায়? মায়ের উত্তর শুনে নিতু খুশি হয়ে বলল, তাহলে ব্যাগ গুছাই, চলো মা। এবার নিতুর মা জবাব দেন, যেতে বাধা নেই বলেছি মা, যাবো তো বলিনি। নিতু অবাক হয়ে বলে, মানে কি বলছে সব মা? আসিফও যথেষ্ট অবাক তার শাশুড়ির কথায়। নিতুর মা আসিফের দিকে তাকিয়ে বলেন, দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, তবে আমি তোমাকে ছেলে মানতে পারবো না। কিভাবে বা মানবো বলো? তুমি যার ছেলে তাকেই যেখানে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, তাহলে আমি পর কিভাবে ভরসা করি? যে নিজের মাকেই রাখলো না, সে শাশুড়ি মাকে কতটুকু দেখে রাখবে? আসলে আমি জানি আজকে আমার শক্তি আছে, আমার তেমন বেশি বয়সও হয়নি, আবার অর্থের জোরও আছে, তাই আমাকে নিতে এসেছো। কিন্তু কাল যখন আমার আরো বয়স হবে, তখন হয়তো এই অর্থের জন্যই আমাকে তোমরা অত্যাচার করবে। এখনো তো নিজের মাকেই তারই ধন থেকে আলাদা করছো। একথা শুনে নিতু বলে উঠল, কি যাতা বলছো মা, তুমি আর তিনি কি সমান? তুমি একজন শিক্ষিত, ভদ্র ও রুচিসম্মত মহিলা, নিজেই যথেষ্ট আত্মনির্ভরশীল। অন্যের বিরক্তির কারণ তুমি কখনোই হতে পারো না। তোমার আর ওই পাগল মহিলার কোনো তুলনা হয় নাকি? এখন যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিতে তিনিও একজন মা, আমিও একজন মা। মায়েরা সবাই সমানই হন। শিক্ষা আবার রুচি দিয়ে মায়েদের ভালোবাসা মাপা যায় না রে। আমি যদি তোকে কোলে পিঠে করে সর্বস্ব দিয়ে মানুষ করি, তিনিও কিন্তু তার ছেলের জন্য সবটা দিয়েছেন। অন্তত আমি খুব ভালো করেই বুঝি। তার কথাগুলো শুনে নিতু আসিফ দুজনেই মাথা নিচু করে ফেলল। নিতু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, কিন্তু তুমি তো আমার নিজের মা। তুমি কিভাবে ভাবলে যে আসিফ বা আমি কোনোদিন তোমার সাথে এমন করব, বা আসিফ করলেও আমি প্রতিবাদ করব না? ঠিক যেভাবে তুমি আসিফের মায়ের সাথে এত খারাপ ব্যবহার করছো, আর আসিফ তার কোনো দিন প্রতিবাদ করেনি, বরং তোমাকে সাপোর্ট করেছে। কাল আমার সাথে আসিফ এই কাজ করলে তুমি যদি প্রতিবাদ করতেও যাও, তাহলে ও শুনবে কেন? নিতু আর আসিফ দুজনেই নীরব। জাহানারা বেগম চোখ থেকে চশমা খুলে নিয়ে শাড়ির আঁচলে মুছতে মুছতে বলতে থাকেন, তুমি যখন আসিফকে বিয়ে করতে চেয়েছিলে, তোমার আব্বা রাজি ছিল না, কিন্তু আমি রাজি হয়েছিলাম। তার কারণ ছিল, আমার ধারণা ছিল মধ্যবিত্ত ছেলেদের আর কিছু থাকুক বা না থাকুক,
তাদের নিজস্ব একটা আদর্শ থাকে, তাদের মেরুদণ্ড সোজা থাকে, তারা অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না। আজকের এই দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম। আসিফের তো মেরুদণ্ডই নেই, সোজা হতো অনেক পরের কথা। তোমরা কি ভাবো আমি কিছুই জানি না? মিতুলের সাথে আমার যখন ফোনে কথা হতো, ও যখন বাসায় আসতো, ও আমাকে সব বলতো। তোমরা মিতুলের দাদির সাথে কিরকম ব্যবহার করো সেটাও আমি জানি। আমার এখন মনে হয় আমি খুব ভাগ্যবতী যে আমার কোনো ছেলে নেই। আমি আরো ভাগ্যবতী ভাবতাম নিজেকে যদি নিতু আমার মেয়ে না হতো। লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে এই ভেবে যে আমার মেয়ে এত নিচু মন মানসিকতার। শোনো নিতু, এই কান্নায় তুমি আসিফকে গলাতে পারো, আমাকে না। আমি সোজা কথা সোজাভাবেই বলি, এটা তুমি জানো। আর একটা কথা মনে রেখো, মিতুল বড় হচ্ছে, ও তোমাদের থেকেই আজকে শিক্ষা নিচ্ছে কিভাবে বাবা মাকে অপদস্থ করা যায়। তাই তোমরাও নিজেদের মানসিকভাবে প্রস্তুত রেখো। আর আসিফ, তোমার মাকে নিয়ে তোমার আর না ভাবলেও চলবে। আমি তোমাদের বাসায় গিয়ে তাকে আমার কাছে নিয়ে আসবো। আমার মনে হয় আমরা দুই বুড়ি একসাথে ভালোই থাকবো। শোন, তোরা চলে যা তো এখান থেকে, আমার আর ভালো লাগছে না। কেমন সন্তান জন্ম দিলাম সেটা ভেবে নিজেরই মরে যেতে ইচ্ছা করছে। না মা, না, এভাবে বলো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জাহানারা বেগম মেয়েকে সরিয়ে দেয়। মেয়ে কিছু বলতে না পেরে এবার কাঁদতে থাকে।